আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ক্লাইমেটোলজির অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব, অর্থাৎ আমি পড়াবো তোমাদের বায়ুমণ্ডলের প্রধান প্রধান নিয়ন্ত্রক, অর্থাৎ বায়ু প্রবাহের প্রধান প্রধান নিয়ন্ত্রক, অর্থাৎ বায়ু প্রবাহের জন্য যে যে বলগুলো কাজ করে সেটা নিয়ে। তো বায়ু হচ্ছে একটা গতিশীল উপাদান, অর্থাৎ কি বায়ু এক স্থান থেকে অন্য স্থানে সর্বদা চলাচল করে। এই চলাচলের পিছনে একটা কারণ আছে, সেটা কি সূর্য পৃথিবীতে আলোক দেয়, তাই না? এর থেকে পৃথিবী তাপ পায়। তো তাপ যে পরিমাণ পৃথিবী বিকিরণ করে দেয়, তাপ পায় সেই পরিমাণ বিকিরণ করে না, কিছুটা তাপ পৃথিবীতে থেকে যায়, বায়ুমণ্ডলে থেকে যায়। এই যে বায়ুমণ্ডলে তাপ থেকে গেল, এই তাপ শক্তি পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ বায়ু প্রবাহের ক্ষেত্রে এই গতিশক্তিটা কাজ করে। তো এই বায়ু প্রবাহের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পাই, যে একটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র আর একটা দ্বিতীয় সূত্র। এর থেকে আমরা ব্যাপারটা একটু ভালোভাবে বুঝতে পারবো। সেটা কেমন? আমরা প্রথম সূত্রে কি জানি? নিউটনের প্রথম সূত্রে যে বাইরের থেকে কোনো বল যদি প্রয়োগ না করা হয়, তাহলে কোনো স্থির বস্তু সারা জীবন স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তো নরমালি বাতাসের ক্ষেত্রেও তাই। বাতাস যদি গতিশীল হতো তাহলে সবসময় একই পথে একইভাবে গতিশীল থেকে যেত, অথবা স্থির যদি হতো তাহলে স্থির থেকে যেত। কিন্তু আমরা নরমালি তা দেখি না, অর্থাৎ এর পিছনে কিছু শক্তি কাজ করে। তো এই যে শক্তির কথা বলা হয়েছে, এই শক্তিটা কি? এই শক্তিটা হচ্ছে বায়ুর চাপ। বায়ুর চাপ অর্থাৎ আমরা কি জানি? বায়ুর উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এই বায়ুর চাপটাই কিন্তু শক্তি হিসাবে কাজ করে। তো নিউটনের যে সূত্র, তার থেকে আমরা বুঝতে পারলাম যে একটা শক্তি কাজ করতেই হবে, তাই না? তো এই শক্তিটা কি? বায়ুর চাপই হচ্ছে এই বায়ু প্রবাহের শক্তি। তাহলে আমরা বুঝছি যে ওই শক্তিটার ওপর বেস করে কিন্তু বায়ু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। আর আরেকটা জিনিস আমরা দেখছি যে কোনো বস্তুর দ্বিতীয় সূত্র অনুসারে, যে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হবে, অর্থাৎ যেই দিক থেকে বল প্রয়োগ করা হবে ভরবেগও সেই দিকেই পরিবর্তিত হবে। তো নরমালি প্রথম সূত্র অনুযায়ী আমাদের কি পাওয়ার কথা ছিল? যে বায়ু সর্বদা একই দিকে সরল পথে চলবে, কিন্তু বাস্তবে কি তা হয়? বাস্তবে কিন্তু সেটা হয় না। বায়ু খুব কম ক্ষেত্রে সরল পথে প্রবাহিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দিক পরিবর্তন করে প্রবাহিত হচ্ছে। তো এই দিক পরিবর্তনের ক্ষেত্রে অনেকগুলো বল কাজ করে বা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেই ফ্যাক্টরগুলো কাজ করে সেই ফ্যাক্টরগুলোই হচ্ছে তোমার এই যে বায়ু প্রবাহের প্রধান প্রধান নিয়ন্ত্রক, বা সেই ফোর্সগুলোই হচ্ছে এই জিনিসগুলো। ঠিক আছে? তাহলে এই ফোর্সগুলো, তাহলে বায়ুর ক্ষেত্রে কি হবে? বায়ুর ত্বরণটা কি করবে? এই সমস্ত বলের সম্মিলিত ফলই হচ্ছে, যে সমষ্টি, সেটাই হচ্ছে বায়ু প্রবাহের গতিকে নিয়ন্ত্রণ করবে। তো যেই বলগুলো বায়ু প্রবাহের ক্ষেত্রে কাজ করে সেই বলগুলো হচ্ছে পাঁচটা। একটা কি? অভিকর্ষজ বল, বায়ু চাপের অবক্রমণজনিত বল, কোরিওলিস বল, ঘর্ষণজনিত বল, আর কেন্দ্রমুখী ও কেন্দ্র বহির্মুখী বল। এখন আমরা এগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে আমরা আসবো হচ্ছে অভিকর্ষজ বলে। অভিকর্ষজ বলটা কি? আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে, ভূপৃষ্ঠে যে বস্তুগুলো আছে সেই বস্তুকে পৃথিবী কি করে? তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই যে কেন্দ্রের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা আকর্ষণ করছে, এই শক্তিটাই হচ্ছে, এই বলটাই হচ্ছে অভিকর্ষজ বল, তাই না? তো অভিকর্ষজ বল যখন ওপর থেকে একখণ্ড বাতাস নিচের দিকে নামতে থাকবে, তখন কি হবে? পৃথিবীর আকর্ষণের কারণে যত ভূপৃষ্ঠের কাছাকাছি হবে বেগটা ততই বাড়তে থাকবে, অর্থাৎ যতই ভূপৃষ্ঠের নিকটবর্তী হবে অভিকর্ষজ বলের পরিমাণও তত বাড়বে, অর্থাৎ বাতাসের গতিবেগও তত বাড়তে থাকবে। তো এটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে দেখাইতে পারি। সেটা হচ্ছে
কি এফ ইজিক্যাল টু ইউ বাই ভি বাই সময়। ইউটা কি একদম প্রথম শেষে যে গতিবেগটা প্রাপ্ত হলো সেটা হচ্ছে ইউ, আর ভিটা হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে যে গতিবেগটা প্রাপ্ত হয়েছে সেটা, আর টি হচ্ছে সময়, কত সময় ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আসলো সেই সময়টাই হচ্ছে টি। তাহলে আমরা অভিকর্ষজ বল এফ ইজিক্যাল টু এই সূত্রটার মাধ্যমে দেখাতে পারি। এরপরে আমরা যেটাতে আসব, আমি প্রথম অভিকর্ষজ বল মুছে দিব কারণ একটু আমাকে ছবি আঁকতে হতে পারে সেই কারণে। বায়ুচাপের অবক্রমণজনিত বল এবার আমরা আসব। দুটি স্থানের মধ্যে বায়ুচাপের পার্থক্যই হচ্ছে বায়ুচাপের ঢাল। যতক্ষণ পর্যন্ত না দুইটা বায়ুর মধ্যে চাপের পার্থক্য ঘটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বল সৃষ্টি হবে না। যখনই দুটোর মধ্যে পার্থক্য হবে, অর্থাৎ দুইটা চাপের মধ্যে পার্থক্য হবে, তখনই সেটা বল হিসাবে আসবে, অর্থাৎ তখনই সেটা বল সৃষ্টি হবে। আমরা জানি কি বায়ুচাপের ক্ষেত্রে কি হয়, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, তাই না? আর এই চাপগুলোকে কি করা হয়, সমপ্রেষ রেখা বা সমচাপ রেখার সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে। তো এটা আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। সূত্রটা কি, স্থান দুটির পার্থক্য। একটা সূত্রের মাধ্যমে দেখাই, মনে করে যে এটা একটা বায়ুচাপ, এটা হচ্ছে কি দিব, চাপ প্রেসার পি দিয়ে দেখালাম P1, আর এটা হচ্ছে P2, আর স্থান হচ্ছে এটা x1 আর এটা x2। তাহলে ঢাল হচ্ছে এইটা, এটা x2, এটা হচ্ছে প্রেসার চাপ, তাই না? এটা আর একটা চাপ। তাহলে এই ঢালটার মানটা কত, বা বলের মান কত, দুইটি স্থানের মধ্যে চাপের দূরত্ব, তার মানে P2 মাইনাস P1, অথবা যদি কোনো চাপ হচ্ছে যেটা বড় হবে সেটা হচ্ছে আগে হবে, তারপরে হচ্ছে কম চাপ যেটা সেটা হবে পরে। তাহলে যদি আমার এইটা বেশি চাপ হয় তাহলে P2 মাইনাস P1, স্থান দুইটার কি হবে, x2 মাইনাস x1, তাই না? এটাকে আমরা হচ্ছে এখন ডেলের মাধ্যমে দেখাইতে পারি। এটা হচ্ছে আমাদের সূত্রটা, অর্থাৎ বায়ুচাপের অবক্রমণজনিত বল আমরা এর মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। আচ্ছা, আরেকটু বলি, বায়ুচাপ যখন কমে যায় তখন বাতাস কি হয়, আয়তনে বেড়ে যায়, আর আয়তনে বাড়লে তখন ঘনত্ব কি হয়, আয়তনে বাড়লে ঘনত্ব কমে যায়। তাহলে এই ঘনত্বটা আবার কিসের উপর নির্ভরশীল, উষ্ণতার উপরে নির্ভরশীল। অর্থাৎ উষ্ণতা বাড়লে চাপ কি হবে, কমে যাবে, আর উষ্ণতা কমলে চাপ বেড়ে যাবে, অর্থাৎ ঘনত্ব বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে। তাহলে এই দুটো কি হচ্ছে, উষ্ণতা এবং বায়ুর চাপ ব্যস্তানুপাতিক, তাই না? চাপ উষ্ণতা বাড়লে চাপ কমে যাবে, উষ্ণতা কমলে চাপ বেড়ে যাবে, বুঝতে পারছি? অর্থাৎ এর সাথে হচ্ছে আয়তন, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, আয়তন বাড়লে ঘনত্ব কমে যাবে, ঘনত্ব কমে গেলে চাপ কমে যাবে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে কি, আবার দুইটা স্থানের মধ্যে, আরেকটুখানি বলে নিই, এই যে সমপ্রেষ রেখাগুলো, সরি বায়ুচাপগুলো কিসের মাধ্যমে আমরা দেখাই, সমচাপ রেখার মাধ্যমে দেখাই। এই রেখাগুলো হচ্ছে
চাপ কি, সমান চাপ বিশিষ্ট যেই জায়গাটা হবে সেগুলো যে রেখার সাহায্যে আমরা দেখাবো সেটা হচ্ছে সমচাপ রেখা। চাপ দেখালে আমরা সমচাপ রেখা দিয়ে দেখাবো, ঠিক আছে। তো যত বেশি দুইটা স্থানের মধ্যে ঘনত্বের পার্থক্য যত বেশি হবে, অর্থাৎ দুইটা সমচাপ রেখা যত ঘন ঘন থাকবে, তত হচ্ছে কি হবে, বায়ুর ঢাল বৃদ্ধি পাবে। আর দুইটা চাপ যত দূরত্বে অবস্থান করবে, বায়ুর ঢাল বা বায়ুর এই যে অবক্রমণজনিত বল হচ্ছে তত কম হবে। অর্থাৎ দুইটা সমপ্রেষ রেখা যত কাছাকাছি অবস্থান করবে, বল তত বেশি হবে, যত দূরবর্তী স্থানে অবস্থান করবে, বল তত কমে যাবে। আরেকটু বলার আছে, এই বল হচ্ছে বায়ুচাপের অবক্রমণজনিত বল দুই ধরনের, একটা হচ্ছে উল্লম্ব আর একটা হচ্ছে আনুভূমিক। উল্লম্ব কি, যখন বায়ুচাপ, আমরা জানি কি ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়, কিন্তু যখন বায়ুমণ্ডলের দিকে যাওয়া যাবে, ঊর্ধ্বে ওঠা যাবে, তখন আস্তে আস্তে কি হবে, বায়ুর চাপটা কমে যাবে। তো তখন একটা কিন্তু বলের সৃষ্টি হয়। তাহলে উল্লম্ব ভাবে হয় আর আনুভূমিক ভাবে তো আমরা সবসময় দেখতেই পাই। তো এটাই ছিল আমাদের হচ্ছে বায়ুচাপের অবক্রমণ জনিত বল, ঠিক আছে। এরপরে আসবো আমরা কোনটায়, কোরিওলিস বল নিয়ে। পৃথিবী সর্বদা কি হয়, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে, তাই না। প্রত্যেকটা বস্তুর ঘূর্ণনের ফলে একটা কি হয়, কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়। এই কেন্দ্রমুখী বলের প্রভাবে কি হয়, একটা দিক বিক্ষেপক বলের সৃষ্টি হয়। অর্থাৎ তখন ওই দিক বিক্ষেপক বলের ফলে কি হয়, দূরপল্লায় যদি কোনো আমরা বস্তু ছুড়ে দিই, তাহলে সেটা সোজা পথে না গিয়ে বেঁকে যায়। তোমরা যদি একটা বলের মাথায় দড়ি ঘুরায় ঘুরতে মানে ছেড়ে দাও, তাহলে দেখবা যে বল সেই দড়ির সামনে সেই ইটের টুকরো কিংবা ঢিলের টুকরাটা কি হবে, ছিটকে বাইরে চলে যাবে এবং এটা একটু কৌণিক ভাবে যাবে, সমকোণে যাবে না। তো এই যে বেঁকে যায়, এই বেঁকে যাওয়াটা প্রথম ফরাসি একজন বিজ্ঞানী গ্যাসপার ডি কোরিওলিস নামে একজন এই যে ফরাসি বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন। তার নাম অনুসারে এটাকে আমরা কোরিওলিস বল বলে থাকি, যে উনি প্রথম আবিষ্কার করেছিলেন যে এরকম পৃথিবীর ঘূর্ণনের ফলে একটা শক্তি সৃষ্টি হয়, যার ফলে কি হয়, বাতাসের ক্ষেত্রে কি হয়, বাতাস সোজা পথে না গিয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এটাই কোরিওলিস আবিষ্কার করেছিলেন। তো এই বলটাকে, যে বলের কারণে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে যায়, সেটাকে বলে কোরিওলিস বল। তো কোরিওলিস বলটা কিন্তু বায়ু প্রবাহের ক্ষেত্রে কোনো কাজ করে না। এটা কিসের ক্ষেত্রে কাজ করে, বায়ু প্রবাহের দিক পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে, ঠিক আছে। তো কোরিওলিস বলটা আমরা কয়টা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। তো সেটা কি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে কোরিওলিস বলটা বায়ু প্রবাহের সাথে সমকোণে, বায়ু প্রবাহের আনুভূমিক, মানে বায়ু প্রবাহ আনুভূমিক ভাবে প্রবাহিত হলে কোরিওলিস বলটাও সমকোণে তার সাথে ঠিক এইভাবে কাজ করবে, সমকোণে, একদম সমকোণে কাজ করবে কোরিওলিস বলটা, ঠিক আছে। বায়ু প্রবাহ যেই দিকে, কোরিওলিস বল ঠিক সমকোণে কাজ করবে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য কি, কোরিওলিস বল কখনো বায়ু প্রবাহকে নিয়ন্ত্রণ করবে না, এটা শুধু বায়ু প্রবাহের দিককে পরিবর্তন করবে। এবং এই দিক পরিবর্তনটা কি, উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে। আর একটা হচ্ছে কি, নির্দিষ্ট অক্ষাংশে কোরিওলিস বলের মান বায়ু প্রবাহের গতিবেগের সাথে সমানুপাতিক। অর্থাৎ
কোনো একটা অক্ষাংশে যদি কোরিওলিস বল বেড়ে যায় তাহলে কিন্তু বায়ুর গতিবেগও বেড়ে যাবে, কমে গেলে যদি কোরিওলিস বল কমে যায় তাহলে গতিবেগও কমে যাবে। আবার কোনো একটা অক্ষাংশে যদি গতিবেগ ডাবল হয়, কোরিওলিস বল ডাবল হয়, তাহলে গতিবেগও ডাবল হয়ে যাবে। এটা একটা বৈশিষ্ট্য। আর একটা কি, কোরিওলিস বলের মান নিরক্ষরেখায় 0 এবং সবচাইতে বেশি দেখা যাবে হচ্ছে কি মেরু অঞ্চলের দিকে। এরপরে আমাদের 3 নম্বর এটা গেল। এখন আসবো আমরা ঘর্ষণজনিত বলের ব্যাখ্যায়। ভূপৃষ্ঠ থেকে 3 কিলোমিটারের মধ্যে ঘর্ষণজনিত বল সর্বাপেক্ষা বেশি। এর কারণ কি হচ্ছে, আমরা জানি কি ভূপৃষ্ঠটা বন্ধুর প্রকৃতির। এখানে কোথাও কি আছে, নিম্নভূমি আছে, আবার কোথাও কি আছে আবার কোথাও আছে কি মালভূমি, পাহাড়, পর্বত প্রভৃতি। এই যে মালভূমি বায়ু তার প্রবাহিত হওয়ার সময় ভূপৃষ্ঠে বিভিন্ন বন্ধুরতার কারণে যে ঘর্ষণের সৃষ্টি হওয়ার ফলে তার গতিবেগের কি কখনো ঊর্ধ্বমুখী হয়, কখনো বিক্ষিপ্ত হয়ে যায়, দিক পরিবর্তন করে। এই যে প্রভাবটা, এটাই হচ্ছে ঘর্ষণজনিত বল। তো আনুভূমিকভাবে প্রবাহিত বায়ু বন্ধুর ভূমির ওপর দিকে যখন প্রবাহিত হয় ভূপৃষ্ঠের সংঘর্ষে বাধা সৃষ্টি হয়। এই যে কথাটা বললাম যে যখন প্রবাহিত হবে ভূপৃষ্ঠের এই যে বন্ধুর হওয়ার কারণে বাধা সৃষ্টি হবে এবং কোথাও বিক্ষিপ্ত হয়ে যাবে, কোথাও ঊর্ধ্বমুখী হয়ে যাবে। ঠিক আছে, এই ঘর্ষণজনিত বলের মান কিছুটা তির্যক বা কৌণিকভাবে কোণ সৃষ্টি করে। যখন প্রবাহিত হয় তখন কৌণিকভাবে প্রবাহিত হয়, সরাসরি প্রবাহিত হয় না, কৌণিকভাবে প্রবাহিত হয়। এটা হচ্ছে স্থলভাগে এর মানটা বেশি আর জলভাগে এর মানটা কম। স্থলভাগে বেশি হওয়ার কারণ হচ্ছে ভূমি বন্ধুর, এর পরিমাণ হচ্ছে কত 20 থেকে 45 ডিগ্রি কোণ হয়, মানে 20 থেকে 45 পর্যন্ত এই কোণটা সৃষ্টি হয়। আর জলভাগের উপর মাত্র 10 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, কারণ জলভাগের ওপরে কিন্তু ভূমির বন্ধুরতাটা ওইরকম নাই। আমরা জানি কি সমুদ্রের উপরিভাগ সমতল, তাই না, অনেকটাই মানে ওপরে তো আর কোনো পাহাড় পর্বত নাই, এই কারণে এখানে কোণ সৃষ্টি করে কম। এই ঘর্ষণজনিত বলের ফলে যে কোণ সরাসরি প্রবাহিত না হয়ে বায়ু কৌণিকভাবে হয়, এই কোণের পরিমাণটা জলভাগে কম। এটা গেল ঘর্ষণজনিত বল। এরপরে হচ্ছে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী। প্রান্তীয় টর্নেডো, ঘূর্ণিঝড়, সামুদ্রিক ঝড় প্রভৃতির ক্ষেত্রে কিন্তু এই কেন্দ্রমুখী বা কেন্দ্র বহির্মুখী বল অনেক বেশি ক্রিয়াশীল। কেন্দ্রমুখী শক্তি কি হয়, কেন্দ্রমুখী শক্তি বায়ুর গতিবেগের সাথে সরাসরি এবং বক্রপথের ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কিত। অর্থাৎ কেন্দ্রমুখী শক্তি যদি বাড়ে গতিবেগ বাড়বে, আর কেন্দ্রমুখী শক্তি যদি কম হয় তাহলে বাতাসের গতিবেগ কমে যাবে। আবার কি হবে, বক্রপথের ব্যাসার্ধ যদি কম হয় তাহলে গতিবেগ বাড়বে, আবার যদি বক্রপথের ব্যাসার্ধ কমে যায় তাহলে কিন্তু ব্যাসার্ধ কমে গেলে গতিবেগ বাড়বে, আবার ব্যাসার্ধ বেড়ে গেলে গতিবেগ কমে যাবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক। তো যখন ঘূর্ণিঝড়, টর্নেডো প্রভৃতির সৃষ্টি হয় তখন বায়ুর যে বক্রতা যত কম, ব্যাসার্ধ তত বেশি। ব্যাসার্ধ যত বেশি হবে তখন কি হবে, তার হচ্ছে গতিবেগটাও কমে আসবে, বাতাসের গতিবেগটাও কমে আসবে। আবার যখন বক্রতা অনেক বেশি তখন কি হবে, তার হচ্ছে বক্রতার যত বেশি ব্যাসার্ধ তত কম হবে। ব্যাসার্ধ কম হলে কি হবে, বাতাসের গতিবেগ
অত্যন্ত বেশি হবে। টর্নেডোর ক্ষেত্রে দেখা যায় কি যে এই বক্রতার পরিমাণ এত বেশি যে সেটা একদম বৃত্তের মতো সৃষ্টি হয়ে যায়, এবং বৃত্ত সৃষ্টি হওয়ার কারণে এই বৃত্তের ব্যাসার্ধ হয় অনেক কম, আর অনেক কম হওয়ার কারণে আমরা জানি যে কি হবে, যখন ব্যাসার্ধ কমে যাবে তখন গতিবেগ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এই জন্য কি হয়, টর্নেডো অঞ্চলে বাতাসের গতিবেগ অত্যন্ত বেশি হয় এবং অত্যন্ত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। তো এটাই ছিল। আচ্ছা, এটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে দেখাতে পারি। সেটা হচ্ছে কি, এই কেন্দ্রমুখী বলের সূত্রটা হচ্ছে C=v²/r। আরটা হচ্ছে কি, ওই যে আমি বললাম বক্রতা বাড়লে ব্যাসার্ধ কমে যাবে, এই যে বৃত্ত সৃষ্টি হয় সেই আর। আর ভি হচ্ছে বায়ুপ্রবাহ পথের ব্যাসার্ধ হচ্ছে আর। অর্থাৎ এই যে কেন্দ্র থেকে বহির্মুখী বল, এটা হচ্ছে C=v²/r। এখানটায় হচ্ছে বাতাসের যে পরিমাপ সেটা হচ্ছে 1 ইউনিট দিয়ে দেখানো হচ্ছে। 1 ইউনিট না হলে এখানে অবশ্যই একটা এম হতো, ঠিক আছে। এম হচ্ছে বাতাসের ভর। তো আমরা যেহেতু ইউনিট 1 দেখাচ্ছি তাই এম 1 হয়ে যাবে, এই জন্য আর এম দেওয়ার দরকার নেই। v²/r এই সূত্রের মাধ্যমে আমরা এটা দেখাতে পারি। এই যে বলগুলোর কথা বললাম, এই সবগুলো বলের ফলে, সমষ্টির ফলই হচ্ছে বায়ু প্রবাহ কারণ। তাহলে বায়ু প্রবাহ এই সব বলের ফলে তার দিক পরিবর্তন করে, এক স্থান থেকে অন্য স্থানে যায়, এটাই হচ্ছে মূল কারণ। তো আমি আশা করছি যে তোমরা বুঝেছো। আমার বলার সাথে একটু বইটা মিলিয়ে নিয়ে পড়ে নিবে। আজকে এই পর্যন্তই। নেক্সটে আবার কোনো ক্লাস নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।